আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। অনেকদিন পরে আজকে আবার রেকর্ড করা শুরু করলাম। অ্যাকচুয়ালি মাঝখান দিয়ে অনেক হ্যাসেল ছিল, অনেক ভেজাল ছিল, সো এই কারণে কোনো কিছু রেকর্ড করা হয়নি। সো আজকে অ্যাকচুয়ালি কথা বলতে আসছি হলো ইন্ডিয়া পাকিস্তান যে যুদ্ধটা হয়েছে ওইটা নিয়ে। আপনারা দেখছেন যে ইন্ডিয়া পাকিস্তান খুব মারাত্মক একটা যুদ্ধ হয়েছে। যুদ্ধটার মধ্যে আসলে কার লাভ হয়েছে? ইন্ডিয়া পাকিস্তান যুদ্ধে পাকিস্তানের লাভ হয়েছে না ইন্ডিয়ার লাভ হয়েছে? আপনারা অনেকে হয়তো বলবেন যে আচ্ছা, যুদ্ধেতে পাকিস্তান জিতে গেছে বা পাকিস্তান একটু অ্যাডভান্টেজ পাইছে অ্যাজ কম্পেয়ার টু ইন্ডিয়া, সো হয়তো পাকিস্তান জিতছে। বা অনেকে বলতে পারেন যে যেহেতু পাকিস্তানের প্রায় 4-5টা এয়ারবেজ ইন্ডিয়ার ধ্বংস মানে প্রায় অবস্থা খারাপ বানাই দিচ্ছে, এরপরে পাকিস্তানের প্রায় 4-5 জন মারা গেছে, স্কোয়াড্রন লিডার মারা গেছে, এরপর আর কয়েকজন লোক মারা গেছে, তাদের এয়ারম্যান মারা গেছে, সো হয়তো ইন্ডিয়া জিতছে বা লাভ হয়েছে। আসল কথা কি, এখানে কারোই লাভ হয়নি। লাভটা মূলত হয়েছে চায়নার। কারণ হলো চায়নার যে কোম্পানি এই ফাইটার জেট বিক্রি করছে পাকিস্তানের কাছে, ওই ফাইটার জেট ওই ফাইটার জেট কোম্পানির প্রায় 61% শেয়ার বাড়ছে ইন্ডিয়া পাকিস্তান যুদ্ধের পরে। ক্যান ইউ ইমাজিন দ্যাট? 61% শেয়ার বাড়ছে ইন্ডিয়া পাকিস্তান যুদ্ধের পরে। আর ফ্রান্স এটার মধ্যে এখানে সবচেয়ে বেশি ভুক্তভোগী বা সবচেয়ে বেশি ক্ষতি হচ্ছে ফ্রান্সের বা রাফালে কোম্পানির। রাফালে যে কোম্পানি প্রোডাকশন করে, ওই কোম্পানির প্রায় 11% শেয়ার পড়ে গেছে অলরেডি। মানে মনে হইতেছে এরকম যে ইন্ডিয়ার কাছে যে পরিমাণ মানে ইন্ডিয়ার কাছে রাফালে বিমান বিক্রি করে যে পরিমাণ লাভ করছিল, ওটা পুরোটাই জ্বলে গেছে। মানে লাভের তো লস বেশি। এখন রাফালে ফ্রান্স যদি আর কয়েকটা রাফালে ইন্ডিয়ার কাছে বিক্রি করে আর পাকিস্তান যদি শুটডাউন করতে পারে, তাহলে পৃথিবীতে রাফালে কোম্পানি বলতে হয়তো আর কোনো কোম্পানি থাকবো না। বেচারার বেচারার কয়দিন পরে কি জানি কয় ফকির হয়ে যাবে আর কি। আর কয়দিন পরে ব্যাংক্রাফট ক্লেম করতে হবে ওদের, মানে যদি এই অবস্থা চলতে থাকে। মানে যদি এরকম হয় যে আচ্ছা আরও কয়েকটা রাফালে বিক্রি করলো পাকিস্তান ইন্ডিয়ার সাথে, কিন্তু রাফালের অনেক বড় একটা চুক্তি হয়েছে কিছুদিন আগে। সো প্রত্যেকটা রাফালে ইন্ডিয়া কিনছে প্রায় 25 কোটি রুপি দিয়া। আর পাকিস্তান ক্লেম করছে যে পাকিস্তান প্রায় 3টা রাফালে ডাউন করছে, শুট ডাউন করছে। এবং পাকিস্তান যে ক্লেম করছে তার ক্লেইমের প্রমাণ হিসাবে সে কিন্তু আবার পাকিস্তান কি করছে, পাকিস্তান আবার লোকেশন এবং কোথায় কোথায় কোনটাকে ডাউন করছে এটা বলেও দিছে। যদিও ইন্ডিয়া এখনও ক্লেম করে, মানে কোনো কিছুই বলে নেই যে 3টা না 2টা বা একটা। তারা একটার কথা তো সবাই দেখছে, বাট বাকি 2টার কথা হয়তো এখনও মানে ইন্ডিয়া বলে না আর কি, সোজা কথা যেটা, কারণ নিজেদের পরাজয়ের কথা কেউ তো আর বলে না। এই তো এইসব অবস্থা চলতে আছে এখন। পাকিস্তান হয়তো, আসল কথা কি, এখানে যুদ্ধ করে কারোই লাভ নাই। ধরেন পাকিস্তান ইন্ডিয়া যুদ্ধ করলে সবারই লস। যেই পরিমাণ লোক আছে পাকিস্তানের বা ইন্ডিয়াতে, এই দক্ষিণ এশিয়াতে, যদি পাকিস্তান ইন্ডিয়া যুদ্ধ লাগে তাহলে সবচেয়ে বেশি ক্ষতি হবে, মানে বিশ্বের মানে প্রায় 200 কোটি মানুষের ক্ষতি হবে। ইন্ডিয়াতে প্রায় 160-70 কোটি মানুষ আছে, পৃথিবীর সবচেয়ে ঘনবসতি কান্ট্রি বা পপুলাস কান্ট্রি বলা হয় ইন্ডিয়াকে। এরপরে পাকিস্তানে আছে ধরেন 20-22 কোটি মানুষ, বাংলাদেশে আছে 18-20 কোটি মানুষ। সো মানে হিউজ অ্যামাউন্ট অফ মানুষ আছে। যদি পাকিস্তান ইন্ডিয়া যুদ্ধ লাগে, বাংলাদেশের অনেক ক্ষতি হবে। কারণ তাদের মানে তারা তো নেইবার, ইন্ডিয়া তো আমাদের নেইবার। ইন্ডিয়াতে যদি পাকিস্তান কোনো একটা বড় ধরনের পারমাণবিক মাইরা দেয় বা কিছু মারে, তাহলে কার লাভ? মানে কার কার সবচেয়ে বেশি ক্ষতি? যদি একটু বাংলাদেশের বর্ডার এরিয়াতে যেসব ইন্ডিয়ার স্টেট আছে, সেগুলোতে একটা করে মারলেই বাংলাদেশ নাই হয়ে যাব, ওয়াইপ আউট হয়ে যাব ম্যাপ থেকে। সো আসল কথা কি, এখানে যুদ্ধগুলো অনেক দিন দিন মানে আরও টাফ হবে আর কি। এই যে যেমন 2019 সালে, মানে এটা কিন্তু মোদির একটা রিভেঞ্জ ছিল, মানে এই যুদ্ধটা পুরো মোদির একটা রিভেঞ্জ ছিল। কেমন রিভেঞ্জ ছিল সেটা হলো যে 2019 সালে যখন পাকিস্তান ভারত একটা ক্লাশ হয়, ওই ক্লাশে কি হয়, পাকিস্তান জিতে, পুরোপুরি পাকিস্তান জিতে, ইন্ডিয়ার পুরা মারাত্মকভাবে পরাজিত করে। তারপর থেকে ইন্ডিয়া একটা প্ল্যান নিয়েছিল বা মোদি একটা প্ল্যান নিয়েছিল। প্ল্যানটা কি? তাদের মিলিটারি শক্তি বাড়ানো। এরপরের থেকে দেখছেন যে তাদের ইসরায়েলের সাথে সম্পর্ক বৃদ্ধি করা, ইসরায়েল থেকে ড্রোন কিনা, হিউজ অ্যামাউন্ট অফ ড্রোন তারা কিন্তু ইসরায়েল থেকে কিনতেছে। শুধু ড্রোন না,
এয়ার ডিফেন্স, ড্রোন, রকেট, মানে a lot of things they are buying from Israel actually. So প্রায় অ্যারাউন্ড 33% মেবি অর 36% এরকম একটা সংখ্যা হবে তারা ইসরায়েল থেকে কিনে এয়ার ডিফেন্স, তাদের মানে এয়ার ডিফেন্স না, মানে তাদের মিলিটারি ইকুইপমেন্টগুলো তারা প্রায় 36% বা 33% এরকম একটা হবে, এই সংখ্যা হবে তারা কিনে ইয়া থেকে, ইসরায়েল থেকে। তো এই নাম্বারটা অনেক হিউজ। আর মানে এই যে 2019 সালের যেই তারা পরাজয় হয়েছে, ওই পরাজয়ের পর থেকে তারা কি করছে, তারা এই কাজটা করছে যে ইসরায়েল থেকে ড্রোন কিনা বা ইসরায়েল থেকে অস্ত্র কিনা। কারণ হলো তারা চিন্তা করছে যে তারা নিজেরা অস্ত্র উৎপাদন করতে পারবো না, আর তারা চায় পাকিস্তান থেকে একটা কি নিতে, একটা মানে প্রতিশোধ নিতে। কারণ তারা 2019 সালে হারছে, যেটা মোদির মানে ইমেজকে পুরি মানে অনেকটাই ক্ষতির মুখে ফেলছে। সো মোদি চাইছে যে কোনোভাবে তার ইমেজকে আবার ফিরিয়ে আনতে। তো কি করছে, এই 6-7 বছর নিয়ে তারা একটা যুদ্ধের প্রিপারেশন নিচ্ছে, রাফালে কিনছে, এই কিনছে, সেই কিনছে, কিনে কি করছে, বা ব্রাহ্মস মিসাইল উৎপাদন করছে, প্রোডাকশন করছে, অনেক কিছু করছে। ওরা কইরা এখন কি করছে, ইচ্ছা করে মানে ইচ্ছা করে এই যুদ্ধটা লাগাইছে। ভাই যুদ্ধ কি করার কি দরকার ছিল? পাকিস্তান তো বলছে আচ্ছা ওইখানে যে কাশ্মীরে যে হামলাটা হয়েছে, হামলার কারণে তো যুদ্ধটা হয়েছে, ওই হামলা যে হয়েছে, ওই হামলা হওয়ার কারণে পাকিস্তান কিন্তু বলছে যে আমরা একটা নিউট্রাল তদন্ততে আমরা সহায়তা করতে রাজি আছি। সো কী করছে আমরা দেখি এটা। সো এটা করতে পারতো, এরপরে যদি হইতো যে আচ্ছা ঠিক আছে, তারপরে দেখা গেছে পাকিস্তানের সাথে লিঙ্কড আছে, তারপরে যে একটা কিছু হইতে পারতো। কিন্তু এর আগেই কিন্তু করে দিছে, কেউ কিন্তু জানে না যে এটার সাথে কে লিঙ্কড আছে, এটার সাথে কে, যদিও ওই কি জানি কয় টিআরএফ নামে একটা সংগঠন দাবি করছে, বা এই দাবি তো অনেকে অনেক কিছুই করে, বা অনেক দাবি করানো যায় অনেকভাবে। কারণ ইন্ডিয়া জিও পলিটিক্সে অনেক কিছুই মানে আমরা যা দেখি তা না, আবার আমরা যা মানে যা দেখি না তা হয়, মানে জিও পলিটিক্সটা অনেক ক্রিটিক্যাল। সো এইসব জিনিস দেখা যাইতেছে যে আস্তে আস্তে এই এশিয়া উপমহাদেশে মানে অনেক একটা ক্রিটিক্যাল পরিস্থিতিতে ফেলাইতেছে। আবার এখানে দেখবেন যে মানে পাকিস্তানের ক্লেমের সাথে মানে আমেরিকার একটা স্ট্যান্স আছে, মানে আমেরিকা পাকিস্তানের পক্ষ নিতে আছে। আমেরিকা কেন পাকিস্তানের পক্ষ নিতে আছে? কারণ হলো ইন্ডিয়ারে আমেরিকা অফার করছিল যে আমেরিকার F-16 কিনতে, তারপর আরও কী ফাইটার জেট অফার করছিল। আমেরিকা ওদের F-16 বা F-35 না কিনে কিনছে কি, রাফালে কিনছে। সো এখন যেহেতু রাফালকে ডাউন করা হয়েছে, এখন আমেরিকা কী করতেছে, পাকিস্তানের পক্ষ নিতে আছে। কারণ হলো রাফালে যদি মারা খায়, একটা সোজা কথা আর কি, রাফালে যদি একটা মারা খায় ইন্ডিয়াতে এসা, তাহলে ইন্ডিয়ার কাছে রাফালে বিক্রি বন্ধ করে দিব, তো ইন্ডিয়ার কোনো অপশন থাকবে না। তখন আবার ঘুরাফিরা আমেরিকা বা হয়তো রাশিয়া, এছাড়া তাদের কোনো অপশন থাকবো না। সো হয়তো রাফালে বিক্রি বন্ধ করবো না, মানে কথার কথা বলা আমাকে, হয়তো রাফালে বিক্রি বন্ধ করবো না, কিন্তু যে পরিমাণ রাফালের লস হয়েছে মানে এটার পরে 11% ডাউন, মানে রাফালে প্রোডাকশন করার পরে, রাফালে যুদ্ধের মাঠে আসার পরে এই পর্যন্ত কখনোই কোনো লাইভ কম্ব্যাটে তাদেরকে শুট ডাউন করা হয়নি। এই ফার্স্ট টাইম ইন দ্য হিস্ট্রি অফ দ্য, মানে তাদের এভিয়েশন হিস্ট্রিতে বা তাদের যেই প্রোডাকশন হিস্ট্রিতে এই প্রথম তাদের কোনো বিমানকে বা মানে তাদের কোনো ফাইটার জেটকে লাইভ কম্ব্যাটে শুট ডাউন করা হয়েছে। সো এটা তাদের জন্য একটা মানে ব্যাড নিউজ, অ্যান্ড অলসো এটা একটা গুড নিউজ হলো চীনের জন্য। আর এখানে আরেকটা জিনিস চলতেছে, সেটা হলো যে পশ্চিমা যে অস্ত্র আছে এগুলার বিরুদ্ধে একটা মানে টেস্টিং গ্রাউন্ড চলতেছে, এগুলা আর চাইনিজ অস্ত্র নিয়ে একটা টেস্টিং চলতেছে এখানে। দেখবেন আপনি ইন্ডিয়ার কাছে যে অস্ত্রগুলো আছে, ইন্ডিয়ার কাছে মোস্ট অফ দ্য ওয়েপন্স ফ্রম ওয়েস্টার্ন কান্ট্রিজ, যেমন ফ্রান্স, ইসরায়েল, ইউএসএ, এগুলা থেকে, রাশিয়া থেকে আছে প্রায় 33 or 36% এরকম হবে। সো বেশিরভাগ অস্ত্র কিন্তু ওয়েস্টার্ন কান্ট্রি থেকে, রাশিয়া বাদ দিলে মানে দেখা যায় যে প্রায় 50%-এর উপরও ইকুইপমেন্ট ইসের কাছ থেকে আসতেছে, ইউএসের কাছ থেকে, মানে ওয়েস্টার্ন কান্ট্রিগুলো থেকে আসতেছে। আর পাকিস্তানের যে অস্ত্রগুলা, এর মধ্যে প্রায় 81%-ই আসতেছে চায়না থেকে। মানে কি, মানে যুদ্ধটা কিন্তু ইন্ডিয়া পাকিস্তান না, যুদ্ধটা হলো ওয়েস্টার্ন কান্ট্রিজ বনাম চায়না। তো এই যুদ্ধে বুঝেই গেছে যে আসলে থেকে ওয়েস্টার্ন কান্ট্রিগুলার, মানে আগে আমরা একটা সময় ভাবতাম যে ওয়েস্টার্ন কান্ট্রিগুলোর ইকুইপমেন্টগুলোকে বিট করা যায় না, তারা অনেক হাই কোয়ালিটির ইকুইপমেন্ট তৈরি করে, হাই কোয়ালিটির সব কিছু তাদের হাই কোয়ালিটি, বা তাদেরকে বিট করতে হলে অনেক কিছু লাগে। চায়না কিন্তু দেখাই দিছে যে তাদেরকে কীভাবে বিট করতে হয়, একবারে পুরা লাইভ কম্বাটে পুরা মাইরা দিছে মানে ওয়েস্টার্ন ওয়েপেনগুলারে। শুধু এটা না,
এই যে আমি একটা একটা নিউজ শুনছিলাম, সেটা হলো যে ইন্ডিয়া নাকি ইসরায়েল থেকে 150টা হার্প ড্রোন কিনছিল, যেই ড্রোনগুলা পরবর্তীতে মানে ইন্ডিয়া এই যুদ্ধে ব্যবহার করছে। ইন্ডিয়া এই যুদ্ধে যেই ড্রোনগুলো ব্যবহার করছে, আর 77টা ড্রোনেই পাকিস্তান শুট ডাউন করছে, বা এটাকে কোনোভাবেই এলিমিনেট করা হয়েছে আর কি ওই ড্রোনগুলোকে। আপনি চিন্তা করেন যে যুদ্ধ এখনও শুরু হয়নি, যুদ্ধ শুরুর আগেই যখন ইন্ডিয়া মানে প্রভোগ করতেছিল পাকিস্তানকে, পাকিস্তান যখন ফুল স্কেলে কোনো যুদ্ধ করেনি, তার আগেই তার 75টা ড্রোন তাদের ধ্বংস করে দিছে, বা দেখা গেছে যে এর আগেই এলিমিনেট করে দিছে, নিউট্রালাইজ করে ফেলছে। তাহলে তাদের 150 ড্রোনের মধ্যে 75টা ড্রোন 77টা ড্রোন চলে গেছে, থাকে কি তাদের? মানে যুদ্ধের আগেই তারা অর্ধেক শেষ। মানে এগুলো কিন্তু আবার সাধারণ কোনো ড্রোন না, এগুলো সব ইসরায়েলি ড্রোন। মানে কি বিশ্বের সবচেয়ে মানে হাই কোয়ালিটি, হাই অ্যান্ড টেকনোলজি ব্যবহার করে এই ড্রোনগুলো বানানো হয়। সো মানে এখানে বুঝেই যেতেছে যে চাইনিজ সিস্টেম ভার্সেস মানে ওয়েস্টার্ন সিস্টেম কীভাবে কাজ করে, বা কতটুকু এফিসিয়েন্ট, কোনটা কার বিরুদ্ধে কতটুকু এফিসিয়েন্ট, এটা কিন্তু অনেক ভালোভাবে বুঝে যেতেছে। এবং সামনের দিনগুলোতে এগুলো আরও স্পষ্ট হবে যে চায়না কতটুকু আগে যাবে ওয়েস্টার্ন কান্ট্রির বিরুদ্ধে, এবং ওয়েস্টার্ন কান্ট্রিগুলো কীভাবে পদক্ষেপ নেবে। মানে এগুলো আরও হবে। মানে এখানে তো এই চিটচ্যাট হইতে আছে, এগুলো হালকা কিছু মানে ক্লাস হইতে আছে, এগুলো আরও হবে সামনে। মানে এটা যে এখানে এখানে কিন্তু সমাধান না, 2019 সালে হয়েছে, কোনো সমাধান হয়েছে? কোনো সমাধান হয়নি। এগুলো সবসময় মানে সমাধান ছাড়াই শেষ হয়ে যায়। কিন্তু মানে এই জায়গায় কিন্তু অনেক বড় একটা ক্রিটিক্যাল চলতেছে, যেমন ক্রিটিক্যাল একটা মোমেন্ট চলতেছে এই সাউথ এশিয়াতে। যেমন বাংলাদেশে অনেক ধরনের প্রবলেম অ্যারাইজ হতেছে, এবং মিয়ানমারে প্রবলেমের উপরে প্রবলেম, এরপরে গৃহযুদ্ধ চলতেছে, এরপরে ভারত পাকিস্তান যুদ্ধ। মানে পুরা সাউথ এশিয়ার অবস্থা সামনের দিনগুলোতে হয়তো আরও খারাপ হবে। এখন দেখা যাক কী হয়। আমরা আশা করি ভালো কিছুই, যেহেতু আমরা এইসব কান্ট্রিতে বসবাস করি, আর এইসব কান্ট্রিতে হিউজ অ্যামাউন্ট অফ পিপল বসবাস করে। সো এটা মানে এখানে ভালো কিছুই কাম্য, আর খারাপ কিছু হলে অবশ্যই এটা আমাদেরকে অবশ্যই মানে ব্যাকফুটে করে দিবে, এবং এটা আমাদের জন্য অনেক ক্ষতি বয়ে আনবে। কারণ এই কান্ট্রিগুলো অনেক গণবসতিপূর্ণ কান্ট্রি। একটা বোম বা একটা মিসাইল মারলে, বা একটা গণবসতিপূর্ণ এলাকায় যদি একটা বোম মারা হয়, মিসাইল মারা হয়, তাহলে হিউজ অ্যামাউন্ট অফ পিপল মানে কী হইবে, নিউট্রালাইজ হয়ে যাবে বা মারা যাবে। সো এটা একটা কনসার্নিং বিষয়। তো দেখা যাক সামনের দিনগুলোতে কী হয়। আশা করি যে ইন্ডিয়া পাকিস্তান হয়তো একটা কোনো কমন গ্রাউন্ডে পৌঁছবে, যেখানে তারা একটা চুক্তি মেনে চলবে। বাট ইন্ডিয়ার ক্ষেত্রে যেটা বলা যায়, ইন্ডিয়া চুক্তি মানে নাই মানে এখন যে পৃথিবীতে আসলে কোনো মানে নেই, কি জানি কয়, কোনো আইন নেই, কোনো ওয়ার্ল্ড অর্ডার নাই। এখন জোর যার মুল্লুক তার, এই নীতিতে চলতেছে। মানে আমেরিকা যেভাবে পারতেছে চালাইতেছে, রাশিয়া যেভাবে পারতেছে করতেছে, চায়না যেভাবে পারতেছে করতেছে। তো এই সুযোগে ইন্ডিয়া মনে করছে যে আমি যেভাবে চাই আমি একটু কইরা নিই। সো এই আমি যেভাবে চাই এইভাবে কইরা নিতে যাইয়া একটা মারা খাইছে, সোজা কথা একটা মারা খাইছে। মোদি তো মানে আরেকটু ভালো যুদ্ধ হলে মোদির নেংটি খুলে যেত আর কি, এই অবস্থা। কারণ হলো মানে আমরা যতটুকু শুনছি নিউজ মিডিয়া থেকে, সিএনএন থেকে, মানে সিএনএন একটা নিউজ পাবলিশ করছে, যেখানে বলা হয়েছে যে ইন্ডিয়া আগেই মানে পাকিস্তানের আগে ইন্ডিয়া বলছে তারা একটা ইয়েতে বসতে চায়, কি জানি বলে, মানে তারা একটা সিজফায়ারে বসতে চায়। জিনিসটা হয়েছে এরকম যে শুক্রবার রাতে ইন্ডিয়া পাকিস্তানের ভিতরে একটা সিজ ফায়ার হয়েছিল, মানে প্রথম রাতে আর কি, 12টার আগে। পরবর্তীতে ইন্ডিয়া কী করে, মানে একটা সিজ ফায়ার বলতে একটা তাদের মৌখিক কথা হয়েছে, আচ্ছা ঠিক আছে আমরা একটা সিজ ফায়ারে পৌঁছবো, বা একটা মানে যুদ্ধটা আমরা বন্ধ করব, তাদের এরকম একটা কথা চলতেছিল। এর মধ্যে কি করছে ইন্ডিয়া রাতের দিকে, মানে শুক্রবার 12টার পরে, আর মানে শনিবার সকালের দিকে আর কি, 3টা-4টার দিকে বা 5টার দিকে কী করছে, পাকিস্তানের এয়ারবেসগুলোতে হামলা করে বসছে। পাকিস্তানের এয়ারবেসগুলোতে যখন হামলা করে বসে শনিবার সকালের দিকে, তখন পাকিস্তান যখন পাল্টা অ্যাটাক করে তখন ইন্ডিয়া নার্ভাস হয়ে যায়, এবং মানে ইন্ডিয়া তখন মনে করে যে না, আমাদের একটা সিরিয়াস কনভারসেশন দরকার, কারণ নয় যুদ্ধ স্প্রেড হবে। পরবর্তীতে ইন্ডিয়া ইউএসের কাছে গেছে, এরপরে সৌদির কাছে গেছে, এরপরে তার্কির কাছে গেছে, তারা যেন মানে পাকিস্তানের সাথে কোনো একটা কনভারসেশন করা যায়, একটা মানে যুদ্ধটা যেন স্প্রেড না হয়, যেন এটা একটা সিজ ফায়ারের মধ্যে চলে যায়। তো পরবর্তীতে ইন্ডিয়া এই জোরাজুরি করে পরে পাকিস্তানের সাথে কথা বইলা পরে একটা সিজ ফায়ারে পড়ছে আর কি। এখন সামনের দিনগুলোতে কী হবে অবশ্যই আমরাও দেখবো ইনশাল্লাহ।
যদি আল্লাহ বাসায় রেখে অবশ্যই দেখবো। আর আপনারাও ভালো থাকবেন, ইনশাল্লাহ সামনে যা হবে চেষ্টা করব জানাতে। অ্যান্ড যদি কোনো ভুল টুল থাকে অবশ্যই ধরাই দিবেন। আল্লাহ হাফেজ।